শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। প্রতিটি দিনই নতুন উদ্দীপনা নিয়ে শুরু হোক এবং খুব ভালো কাটুক পুরোটা দিন, এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করতে চাই আয়োজন। এবং আপনাদের সাথে আজ আছি আমি সুস্মিতা এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর মন দুটো চর্চাই কিন্তু খুবই জরুরি। আমরা এই চর্চাগুলো সম্পর্কে আজকে শুনবো। সুস্মিতা, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি। এবং যেমনটা তুমি বলছিলে যে শরীর এবং মনকে একসঙ্গে কি করে সুস্থ রাখা যায়, সেই গল্প আজ আমরা শুনবো। একদমই তাই। এবং কার থেকে শুনবো সেটা তুমি জানিয়ে দাও। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব, পর্বতারোহী এবং অ্যাথলেট মোহাম্মদ রাশেদুজ্জামান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সুন্দর একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে। যেহেতু সকাল দিয়ে শুরু হলো, আমরা আপনার সকালটা আসলে কিভাবে শুরু হয় সেটা একটু শুনে আমরা গল্পে চলে যাব। আসলে প্রতিদিন আমার সকালটা শুরু হয়, মানে আমি একজন পেশায় ব্যাংকার, বাট আমার প্রতিদিন সকালটা শুরু হয় ভোর 5টায়। আমি আসলে ঘুম থেকে উঠি ভোর 5টায়, রেডি হয়ে আসলে আমার যে মানে সারাদিনের যে রুটিন প্ল্যান থাকে আমার, সেটা আমার 6টার মধ্যে আমি রমনা পার্কে চলে যাই। আমার ওয়ার্কআউট শুরু হয়। আমি আসলে আমার ওয়ার্কআউটটা আমি 3 ভাবে ভাগ করি, ঠিক আছে? আমার যে 7 দিন আমরা ওয়ার্কআউট করি না। 7 দিনের মধ্যে আমরা 6 দিন আমার ওয়ার্কআউট থাকে, একদিন আমার রেস্ট ডে থাকে। তাই এখানে আমার থাকে সুইমিং, রানিং এবং সাইকেলিং, ঠিক আছে? তো যেটা হলো যে আমার রানিংটা শুরু হয় রমনা পার্কে, যেদিন আমার রানিং থাকে একদম সকালবেলা। আর আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, বাংলাদেশে যারা আসলে অ্যাডভান্স স্পোর্টসের সাথে ইনভলভ, যারা মানে সুইমিং, রানিং, সাইকেলিং করে, আসলে ঢাকায় শহরের, বিশেষ করে ঢাকাতে আসলে এই চর্চা করার সুন্দর জায়গা ঢাকা আসলে খুব টাফ। আমাদের ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে আমি ফিটনেস নিয়ে কাজ করবো, আমি মানে জিমে যাব। আসলে জিমে আমাদের অনেক মানুষই জিমে যায় কিংবা ইয়ে করে। আসলে জিমে প্রতিনিয়ত যারা আমরা কর্মজীবী মানুষ, আমাদের আসলে জিমে যে মানে ফিটনেস নিয়ে কাজ করে একটু টাফ, একটু সময়। একদমই তাই। এই গল্পগুলো আমরা শুনবো, কিন্তু সকালের গল্পটাই জীবনের সকাল, যেমনটা আমরা বলি শৈশবে গল্পে চলে যায়। রাজশাহীতে ছিল আমার শৈশবটা। আমার জন্ম রাজশাহীতে, একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। আচ্ছা, ঠিক আছে। আমার শৈশবটা ছিল আসলে দুরন্ত একটা শৈশব, কারণ আসলে আমার জন্ম একেবারে গ্রামে, সেই জসিমউদ্দিনের গ্রাম, সেরকম একটা গ্রাম। আমাদের গ্রামটাই আসলে আমবাগানে ঘেরা। আর রাজশাহীতে আসলে আমবাগান, প্রচুর আমবাগান আছে। আমবাগানের পরে বিশাল উন্মুক্ত ফসলের মাঠ। যেটা হয় যে আপনি যেটা বলতেছিলেন যে আসলে আমার সকাল শুরু হয় কিভাবে ঢাকা, আসলে আমার ঢাকার ম্যাক্সিমাম মানুষই সকালটা শুরু হয় একটু দেরিতে, ছুটির দিনে 11টা 12টায় ঘুম থেকে উঠে, ঠিক আছে? বাট আমি যেহেতু গ্রামে আমার শৈশবটা শুরু হয়েছে, আমার মা ছিল প্রচন্ড ধর্মভীরী একজন মানুষ। তা আমার মা খুব ভোরবেলা ঘুম থেকে উঠতো, খুব ভোরবেলা, ঠিক আছে? আমার মা ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করতো, সে ছোটবেলা। আম্মার কোরআন তেলাওয়াতে আমার সকাল শুরু হইতো, ঠিক আছে? তো যেহেতু আম্মা খুব সকালে উঠে নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত শুরু করতো, আমার ঘুমটাও আসলে সেই সময় ভাঙতো। দিনগুলো কত সুন্দর ছিল, তাই না? ফজরের সময় থেকে আমার শুরু হতো। এবং আমার আজকের জীবন পর্যন্ত আমি সকাল 6টার পরে কোনোদিন ঘুমাইছি এটা আমার মনে পড়ে না। আমি কখনোই 6টার পরে ঘুমাইতে পারি না, ঠিক আছে? তো শৈশবে যেটা ছিল যে আম্মা মানে সকালে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে যে সকাল শুরু হইতো, দেন আম্মার সাথেও আমার আসলে গুটি গুটি পায়ে মানে সকালটা শুরু হইতো, ঠিক আছে? আমি খুব দুষ্টু ছিলাম শৈশবে, খুব দুরন্ত ছিলাম, ঠিক আছে? কি করতেন? যে সকালবেলা দেখা হচ্ছে আমি মানে খেলাধুলা নিয়ে আমার ছোটবেলা থেকে অসম্ভব একটা আগ্রহের জায়গা ছিল। গ্রামে যেহেতু আমার জন্ম, ওই সময় আসলে আজকের যে গ্রাম আর আমার শৈশবের যে গ্রাম, আজকে থেকে 40 বছর আগের যে গ্রাম, আসলে ওই সময় গ্রামটা এরকম ছিল না। ওই সময় দেখা যাচ্ছে আমাকে আমি বলতাম, মা আমি সকালবেলা ফুটবল খেলতে চাই। তা আমার মায়ে আসলে গ্রামে তো ওই সোর্সও ছিল না, তখন তো গ্রাম একেবারে প্রত্যন্ত গ্রাম। তখন মা কি করতো, খড় দিয়ে, ধানের আগাছা যে খড় তৈরি হইতো, খড় প্যাচে গোল করে দড়ি দিয়ে বেঁধে আমার ফুটবল তৈরি করে দিত। জাম্বুরা দিয়ে অনেক সময় জাম্বুরা দিয়ে, গাছে জাম্বুরা থাকতো, আম্মা বলতো যে ফুটবল তো নাই, জাম্বুরা দাও। তখন জাম্বুরা দিয়ে আমরা ফুটবল খেলা শুরু করতাম। আমাদের ক্রিকেট ব্যাট কিভাবে আমরা পাইতাম, তাল গাছের ডাল দিয়ে আমার মা আমাকে ক্রিকেট ব্যাট বানাই দিত, ঠিক আছে? আজকে দেখেন, আমার সন্তান আছে, আমার সন্তান চাইলেই যা চাই তাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমি যখন বলতাম, মা তুমি আমাকে একটা ঘড়ি কিনে দিবা, তখন
আমার মা তাল পাতা দিয়ে আমার ঘড়ি বানিয়ে দিত। আসলে এই দুরন্ত একটা শৈশব। আসলে ওই সময় আরেকটা মজার ব্যাপার যেটা ছিল, আমরা জয়েন্ট পরিবারে ছিলাম, একসাথে থাকতাম, ঠিক আছে? আমরা 3 ভাই 3 বোন, আমার চাচার আমাদের পাশের বাসায় থাকতো, একসাথে বাসা আমাদের ইয়েটা ছিল, আমার চাচাতো বোন, চাচাতো ভাই, ঠিক আছে? আজকে একটা মজার ঘটনা দেখেন, আজকে আমরা মানে কারো বাসায় গেলে হয়তো দুপুরের প্রোগ্রাম, সকালবেলা গেলাম, দুপুরের প্রোগ্রাম শেষ করে বিকেলের মধ্যে বাসায় চলে আসলাম। তখন কি ছিল আমাদের শৈশবে, আমার পরীক্ষার শেষে আমি আমার খালার বাসায় যাবো, 7 দিনের জন্য যাবো, ঠিক আছে? আমরা মানে অপেক্ষা করতে থাকতাম যে কখন আমার স্কুল ছুটি হবে, কখন আমি নানির বাসায় যাব, খালার বাসায় যাব, 1 সপ্তাহ থাকবো। এবং গ্রামের একটা মজার ব্যাপার আছে, এখন নবান্ন চলতেছে, এখন নতুন ধান উঠবে, নতুন ধানের কিন্তু দারুণ একটা ঘ্রাণ তৈরি হয়, ঠিক আছে? এবং এখন কি হয়, আমার শৈশবে আমি যখন দেখছি তখন এই ধান উঠতো, ধান ওঠার পরে আসলে এখন দেখেন আমরা গুড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে রসের পিঠা তৈরি হয়, বিভিন্ন পিঠা তৈরি হয়। তখন আসলে ওই রকম গুড় পাওয়া যেত না, তখন কি হইতো, খেজুরের গাছ থেকে যে রসটা পাওয়া যেত সেই রসটাই কয়েকদিন ধরে জাল দিয়ে ওই রসের মধ্যে আজকে দেখেন, তখন যেটা ছিল, তখন দুধের একটা মারাত্মক ঘ্রাণ ছিল। তখন গরু মানে মাঠে চড়তো, সবুজ মানে ঘাস খেয়ে গরু মানে প্রকৃতির কাছাকাছি ছিল সেই সময়টা, তখন আর্টিফিশিয়াল কোনো কিছু ছিল না। স্যার, এই গল্পগুলো আমরা আরো শুনবো, কিন্তু এই মুহূর্তে আপনার সম্পর্কে কিছু তথ্য আমাদের কাছে আছে, দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। আমাদের আজকের অতিথি মোহাম্মদ রাশিদুজ্জামান বর্তমানে ঢাকা ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্সে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পেশায় একজন ব্যাংকার হলেও তার জীবনের আসল অনুপ্রেরণা শারীরিক ফিটনেস এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস। ব্যস্ত পেশাগত জীবনের বাইরে তিনি নিজেকে নিবেদন করেছেন ফিটনেস, দৌড়, সাঁতার ও পর্বতারোহণের প্রতি এক গভীর আগ্রহ নিয়ে। গত 1 দশক ধরে তিনি নিয়মিতভাবে ম্যারাথন দৌড়, ট্রায়াথলন, ট্রেইল রান এবং সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন। তার এই ধারাবাহিক প্রচেষ্টার সবচেয়ে বড় অর্জন 2025 সালের 15 অক্টোবর নেপালের 6470 মিটার উচ্চতার মেরা পিক সফলভাবে আরোহণ করা, যা নেপালের সর্বোচ্চ ট্রেকিং পিক হিসেবে পরিচিত। এর আগে তিনি ঢাকা, মৌলভীবাজার, গাজীপুর, সেন্ট মার্টিন এবং মেঘালয় সহ বিভিন্ন স্থানে অসংখ্য ম্যারাথন, হাফ ম্যারাথন ও দীর্ঘ দূরত্বের সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকা হাফ ম্যারাথন, গাজীপুর ফুল ম্যারাথন, বাংলা চ্যানেল সাঁতার এবং রান রাইজ ন্যাশন ইভেন্ট প্রভৃতি। দর্শক, আবারও ফিরছি অতিথির সঙ্গে গল্পে। সেই চমৎকার দুরন্ত শৈশবের গল্পে আমরা ছিলাম, এবং এর ফাঁকে যদি একটু জানতে চাই যে পড়াশোনাটা আসলে কতটা হতো? আসলে আমার পড়াশোনা শুরু হয়েছে আমার গ্রামেই। আমাদের গ্রামে মদনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমার স্কুল। আসলে মজার একটা ঘটনা বলি, এই স্কুলটা আমার দাদার আসলে দান করা, টোটাল স্কুলের জায়গাটা সহ। এবং আপনি মজার ব্যাপার একটা লক্ষ্য করবেন, গ্রামের প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশের ম্যাক্সিমাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুন্দর একটা খেলার মাঠ আছে। আজকের প্রজন্মে যদি আমরা চিন্তা করি, আমার ছেলে স্কুলে দিব, আমরা যেসব স্কুলে দিই কিংবা যেসব ইংলিশ মিডিয়াম স্কুল বলেন কিংবা যেসব প্রাইভেট স্কুল বলেন, ওইরকম খেলার মাঠ থাকে না। আসলে একটা মানুষের মানে মানসিকভাবে, শারীরিকভাবে সক্ষমতা যদি না থাকে এবং ছোট বাল্যকাল থেকে যদি সে তৈরি না হয়, তাহলে আসলে সে তার মানে বিকশিত সেভাবে সে হতে পারবে না। আমরা বর্তমানে এসে শুধু আমরা চিন্তা করি আমার সন্তানকে পড়াশোনা। আসলে পড়াশোনাতে সবকিছুই নাই। একটা মানুষকে বিকশিত করার ক্ষেত্রে তার সবকিছু দরকার, পড়াশোনা দরকার, ফিটনেস দরকার, এবং সেই ক্ষেত্রে তার খেলার মাঠটা খুব জরুরি দরকার। আমার স্কুলের সামনে বিশাল একটা খেলার মাঠ ছিল। আমার ছোটবেলা কি হয়েছে, আমার স্কুলে মানে আমাদের দৌড় প্রতিযোগিতা হইতো, বিস্কিট দৌড় হইতো, মোরগ লড়াই হইতো, মজার খেলা ছিল। আজকের প্রেক্ষাপটে কিন্তু দেখা যায় না যে স্কুলের মাঠই নাই, ছেলেরা স্পোর্টস করবে কথাই। নর্মালি ছোট ছোট কিছু প্লাস্টিকের মানে ইয়ে থাকে, মানে স্পোর্টস আইটেম থাকে, যেটা ইনডোর গেমস থাকে। আসলে শারীরিক সক্ষমতাই একটা মানুষের মানসিক বিকাশের সবচেয়ে বড় মানে ভূমিকা রাখে। একদমই তাই। আমাদের যা আছে গড়ে ওঠার ক্ষেত্রে আসলে শারীরিক সক্ষমতা যত বেশি ভালো থাকবে আপনি আসলে মানসিকভাবে তত বেশি বিকশিত হবে। একদমই তাই। আমাদের যা আছে সেটা তো আছেই, যা নেই সেটাও আমরা অর্জন করার চেষ্টা করি সব সময়। আমরা একটু পরিবার সম্পর্কে শুনি। আপনার ভাই বোন কতজন ছিলেন? আমরা 3 ভাই 3 বোন। আর যেটা হচ্ছে আমার চাচার মানে আমার চাচাতো ভাই বোন, আমার বাবারা হলো 4 ভাই
2 বোন, ঠিক আছে। আমার ছোট চাচা রাজশাহী ইউনিভার্সিটির ফিলোসফির অধ্যাপক, ঠিক আছে। আর আমার পড়াশোনা শুরু হয় আমার আপনার গ্রামে। পরিবারে ভাই বোন কয়জন? আমরা 3 ভাই 3 বোন। আপনার অবস্থান কততম ছিল? আমি সবার ছোট। আচ্ছা, তো ছোট হিসেবে তো নিশ্চয়ই সবার আদরও পেয়েছেন এবং বড় ভাই বোনদের একটা শাসনও তো থাকে, বাবা মায়ের শাসন। চরম লেভেলে আসলে আদরও ছিল, শাসনও ছিল, ঠিক আছে। আমার ছোটবেলার যেটা মজার একটা অভিজ্ঞতা ছিল, আমরা সারাদিন আপনি যাই করেন, মাগরিবের নামাজ হলে বাসায় ফিরতে হবে। মাগরিবের নামাজের পরে আর বাসা বাইরে থাকা যাবে না। এই যে একটা মানে চরম দুরন্ত শৈশব ছিল, পাশাপাশি একটা শাসনও ছিল। এবং সবাই মানে চিন্তা করতো যে আসলে কি, এখন দেখেন একটা সন্তান বাইরে যাচ্ছে, কখন আসতেছে কখন যাচ্ছে, এরা ভিডিও গেমস খেলতেছে। আমাদের সময় এই জিনিসটা ছিল না। আসলে জীবনে ব্যালেন্সটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আসলে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর মানসিক বিকাশের ক্ষেত্রে যৌথ পরিবারের গুরুত্ব অপরিসীম। যৌথ পরিবারের মধ্যে থাকলে শাসন অনুশাসনের মধ্যে দিয়েই ছোটবেলা থেকে আসলে ডিসিপ্লিন লাইফ তৈরি করা যায়। আসলে কি, আপনি যত ভালো ইউনিভার্সিটিতে পড়েন, যত ভালো স্কুলে পড়েন, আসলে মানুষ প্রকৃত শিক্ষাটা পায় কোথায়? পরিবার থেকেই। আপনি পারিবারিক শিক্ষাটা যত বেশি ভালো হবে, আপনার বাস্তব জীবনে তার রিফ্লেকশন অনেক বেশি ভালো থাকবে, ঠিক আছে। অনেক দায়িত্ববোধ থাকবে। আমি যখন আমার কর্পোরেট লাইফ শুরু করি, আমার কর্পোরেট জীবনে আমি প্রবেশ করি, তখন কি হয়েছে, আমাকে সবসময় চিন্তা করতে হয়েছে, আমি যে পরিবার থেকে আসছি, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেখান থেকে প্রতিনিয়ত আমাকে ভালো কিছু করতে হবে, ভালো সময়ের সাথে থাকতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। আমার যে জব লাইফ, তার একটা দায়বদ্ধতার মধ্যে আমরা আপনার কর্পোরেট জবে যাব নিশ্চয়ই, এবং আরো বিস্তারিত শুনবো অবশ্যই। আমরা আপনার শৈশবে আরো খানিকক্ষণ থাকতে চাই। শৈশবে আপনি বলছিলেন যে আপনার দাদা হচ্ছে স্কুলের যে জমিটা সেটা প্রতিষ্ঠাতা ছিল, এবং স্কুলের জমিটা আমার দাদাই দান করেছিল। এবং আজকে পর্যন্ত সেখানেই, আজকে দেখেন মজার একটা ব্যাপার হলো, ওই স্কুলে আজকে যেসব সন্তানরা পড়ে, আমার অনেক চাচাতো ভাই, ফুফাইতো ভাই যারা গ্রামে থাকে, তারা চিন্তা করে আমার অবস্থা একটু ভালো, আমি প্রাইমারি স্কুলে দিব না, আমি একটা প্রাইভেট স্কুলে দিব। আমি আসলে এটার বিপক্ষে। কিন্তু গ্রামে কি প্রাইভেট স্কুল এখন অ্যাভেলেবল? গ্রামে আসলে একটু মফস্বলেই অনেক প্রাইভেট স্কুল হয়েছে, একটু দূরেই, হয়তো 5-6 কিলোমিটার পরে। আমার উচ্চ মাধ্যমিক আমি যেখানে করছি, আমার হাই স্কুল যেখানে ছিল, সেখানে অনেক প্রাইভেট স্কুল ছিল। আমার নহটা বহুমুখী উচ্চ বিদ্যালয়, মানে হাই স্কুলে। কি খেলাধুলা বাদে আর কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি ছিল? আমি স্কাউটের সাথে ইনভলভ ছিলাম, স্কাউট করতাম আমরা, ঠিক আছে। তারপরে আমি যখন কলেজে গেলাম, কলেজেও আমি মানে কলেজে আমরা ক্রিকেট টিমের সাথে ইনভলভ ছিলাম, ফুটবল খেলতাম। আসলে আমার শৈশবটা আমি যতটা পড়াশোনার সাথে ছিলাম, সাথে সাথেই ফিজিক্যাল ফিটনেস, স্পোর্টসের সাথে আসলে এই ডুয়েল জিনিসটা আমার কাছে সবসময় চ্যালেঞ্জিং জিনিসটা সবসময় আমি এনজয় করতাম আমার লাইফে, ঠিক আছে। তা আমার গ্রামের যেটা আমি বলি যে এখন গ্রামের স্কুলে যারা সামর্থ্যবান, তারা তাদের বাচ্চাকে গ্রামের স্কুলে দিতে চায় না, ঠিক আছে। আমার আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমি বলতে চাই, ওই প্রাইমারি স্কুল, ওই স্কুলকে যদি সবাই এভাবে আমরা মানে শহরমুখী হয়ে যায়, তাহলে গ্রামের যে সৌন্দর্যতা আছে, গ্রামের যে ভালো লাগা আছে, সেই জিনিসটা আর থাকবে না। আসলে গ্রামে যেটা হলো যে সরকারি যে স্কুল গ্রামে আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা তো অনেক আগে মানে প্রতিষ্ঠা করা ম্যাক্সিমাম সরকারি ইয়েতে, এবং প্রত্যেকটা সরকারি স্কুলের মানে প্রাইমারি স্কুল যেটা আছে, দেখবেন বিশাল বিশাল সুন্দর সুন্দর মাঠ আছে, খোলা জায়গা আছে, যেটা আসলে একটা শিশুর যে বিকাশ করার ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করে, সেটা খুব মারাত্মকভাবে এই গুরুত্বটা বহন করে। বাট আসলে আজকে আমরা আমাদের সন্তান মানে মানুষ করার ক্ষেত্রে বেশি কেয়ারিং করি শুধু তার পড়াশোনা নেই, কোন স্কুলে দিব, কোথায় ভালো পড়াশোনা হবে, কোথাও কেয়ারিং হবে, ঠিক আছে। বাট আমরা পাশাপাশি ভুলে যাই একটা আসলে মানুষের বিকশিত করার ক্ষেত্রে যে ন্যাচারালি মানে ডেভেলপ করা যায়, মাঠ, খেলার মাঠ, তার প্রকৃতির সান্নিধ্য, সবকিছু থেকে কেন যেন আমরা বেশি শহরমুখী হয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনি মজার একটা ঘটনা বলি। আমার ছোটবেলা যেটা হতো, আমার গ্রাম থেকে আমাদের বাজারের দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। আচ্ছা, তা আমার বাবা 2 মণ ধান ধরেন মানে হাটে নিয়ে যাবে সকালবেলা বিক্রি করার জন্য। সেক্ষেত্রে কি হইতো, আমার বাবার একার পক্ষে তো 2 মণ ধান 2 কিলোমিটার রাস্তা বহন করা সম্ভব না। তখন বাবা দেখা যাচ্ছে 1 মণ ধান তার মাথায় নিত। আমার মেজো ভাই এবং আমি 20 কেজি করে নিয়ে যেতাম। এই যে দেখেন, আমি ছোটবেলা থেকেই কিন্তু আমার পরিবারকে দারুণভাবে একটা সাপোর্ট দিয়ে গেছি, এবং আমার বাবার যে কষ্ট হবে এই জিনিসটা আমার মাথায় ছিল, ঠিক আছে। এই বোধটাই অনেক সুন্দর। এই বোধটা আসলে
আপনার পারিবারিক বোধ যেটা পরিবার থেকেই আসে, ঠিক আছে? আমি দেখছি আমার ছোটবেলায় আমার মা খুব ভোরবেলা ঘুম থেকে উঠতো। তখন কিন্তু এত অটো রাইস মিল ছিল না, এত কিছু ছিল না। তখন কি হইতো, আমার মা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করতো, ধান সিদ্ধ করতো, সেটা রোদে শুকাইতো। তারপর আমার বাবা গরুর গাড়িতে সে ধান মানে নিজে ভাঙ্গায় নিয়ে আসতো। অনেক সময় ঢেকিতে সে ধান মানে ঢেকি ছাটা ইয়ে করা হতো। আজকে দেখেন, আজকে কিন্তু সেই ছোটবেলার দিকে, সেই গ্রামের দিকে আমরা ধাবিত হচ্ছে। আজকে আমরা সব অর্গানিক চাল খুঁজি। আজকে কি হচ্ছে, আজকে অটো রাইস মিলে কি বলা হচ্ছে যে ধানের পুষ্টিমান, যে মানে ইয়েতে মানে ঢেকি ছাটা চালের যে পুষ্টিমান, তখনকার মানুষ কিন্তু অনেক শারীরিকভাবে সামর্থ্য ছিল। তখন মানুষ এত ডায়াবেটিক ছিল না, এত অসুস্থতাই ছিল না, কারণ মানুষ প্রচন্ড কায়িক পরিশ্রম করত। লাইফস্টাইলটা আসলে অন্যরকম, লাইফস্টাইল অন্যরকম ছিল, ন্যাচারাল একটা জিনিস ছিল, হাইব্রিড ছিল না। খাবার ন্যাচারালি সবকিছু তৈরি হইতো এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস পাওয়া যেত, নির্দিষ্ট যে মৌসুমে সেই মৌসুমে সেই জিনিসটা পাওয়া যেত। আজকে অনেক বেশি মানে প্রযুক্তি ইউজ করার কারণে, অনেক কীটনাশক ইউজ করার কারণে, ঠিক আছে, আমরা বিভিন্ন সময় যে এখন যে সময়টা না সেই সময়টা পাচ্ছি, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। আজকে কি হচ্ছে, এই জন্য আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমরা প্রচুর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আজকের মানুষ। এবং কি হচ্ছে, আমরা ন্যাচারালি উৎপাদন না করার ক্ষেত্রে আমরা কি হচ্ছে প্রচন্ড রাসায়নিক জিনিস ইউজ করতেছি এবং সেটা আমাদের শরীরে বিরূপ প্রভাব পড়তেছে। এবং আজকে বাংলাদেশের মানুষ দেখেন, ম্যাক্সিমাম মানুষ ডায়াবেটিস আক্রান্ত, উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষ। আজকে আসলে কি প্রত্যেকটা মানুষকেই দৌড়াইতে হয়। আমরা ফিটনেস নিয়ে কাজ করি, আমরা পার্কে দৌড়াই, আর যে মানুষটা পার্কে দৌড়াচ্ছে না, ফিটনেস নিয়ে কাজ করতেছে না, সেই মানুষটা এক হসপিটাল থেকে অন্য হসপিটালে দৌড়ায়। একদম একদম। আমরা ফিটনেস নিয়ে আসলে বিস্তারিত শুনবো, জন্য অপেক্ষা করে আছি, যারা বড় করে শুনবো। আপনার স্কুল জীবনে মানে ফলাফল কেমন হলো দুরন্ত ছেলেদের? সাধারণত আসলে আমার যে দুরন্ত থেকে আমার ইয়ে করা দরকার, আসলে আমার ছোটবেলা থেকেই আমি খুব বেশি প্রতিভাবান না, আমি প্রচন্ড পরিশ্রমী, অধ্যাবসায়ী। আমি আসলে পরিশ্রম দিয়ে আমি আজকে আমার জীবনে যতটুকু সফলতা অর্জন করছি প্রচন্ড পরিশ্রম নিয়ে। আমি যদি কোনো কিছু টার্গেট করি যে আমি এটা করব, আমি প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত সেই পিছনে লেগে থাকি। এবং আমি বিলিভ করি, কোনো মানুষ যদি পরিশ্রম করে, সৃষ্টিকর্তা তাকে পারিশ্রমিক দেয়, কোনো না কোনো ভাবে দিবে। আমি আসলে মজার ছলে অনেক সময় বলি যে আসলে প্রত্যেকটা মানুষই একটা জিনিস, ধরেন আপনার মানে নিজে আত্মস্থ করতে 2 ঘন্টা লাগে, আমার 10 ঘন্টা লাগতে পারে, 20 ঘন্টা লাগতে পারে, বাট আমি যদি এটা ধরে থাকি তাহলে এটা আমি অ্যাচিভ করতে পারবো। আসলে এই ছোটবেলা থেকেই আমার এই জিনিসটা আমার মধ্যে প্রখর ছিল, ঠিক আছে। প্রাইমারি স্কুলে আমি এসএসসিতে আমি ফার্স্ট ডিভিশন, তখন আসলে ডিভিশন ছিল, স্টার মার্ক ছিল, আমি স্টার মার্ক পাই নাই। আমি আসলে খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, খুব খারাপও ছিলাম, অধ্যবসায়ী ছিলাম এবং সবসময় লেগেছিলাম। এবং আমার স্টুডেন্ট লাইফে কোনো ব্রেক আপ স্টাডি নাই। আমি ম্যাট্রিক, আমার এসএসসিতে আমি ফার্স্ট ডিভিশন পাই, ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন পাই, আমার অনার্সে আমি 2nd ক্লাস, মাস্টার্সে 2nd ক্লাস, ঠিক আছে। এবং আমার টোটাল পড়াশোনাটাই রাজশাহীতে। কলেজ কোথায় ছিল? কলেজ ছিল আমার স্কুল আমার গ্রামে, আমার হাই স্কুল হলো আমাদের যে গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে হাই স্কুল, তার পাশেই ছিল আমার কলেজ, এবং রাজশাহী কলেজ থেকে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি, ঠিক আছে। এবং টোটালটাই রাজশাহীতেই আমার সবকিছু, আমার শৈশব এবং কৈশোর এবং আমার যৌবনকাল শুরু হয় রাজশাহীতেই, তারপরে আমি ঢাকায় আসি। আপনি যেমনটা বলছিলেন যে আসলে খেলাধুলার প্রতি আপনার সখ্যতাটা বা ভালো লাগাটা সব সময় ছিল, সে সময়ও কি ছিল? হ্যাঁ, সে সময় শুরুটা কিভাবে হয়েছে? আমার শুরুটা আপনি যদি ওইভাবে বলেন যে আমার বাবা ছিল কৃষক। আসলে আমার বাবা তার ব্যক্তিগত জীবন শুরু করে বাংলাদেশ পুলিশে, বাট একটা সময় সে ফিল করে যে আমি আসলে কৃষিতে যদি আমি কাজ করি তাহলে আমার জীবনটা হয়তো আমি ভালোভাবে নিতে পারবো। এবং আমার বাবা ছিল প্রচন্ড হার্ডওয়ার্কিং একজন মানুষ, প্রচন্ড হার্ডওয়ার্কিং একজন মানুষ। সে মানে আসলে একটা মানুষ কতটা পরিশ্রমী হইতে পারে, কতটা পরিশ্রমী নিজেকে মানে সফল করে গড়ে তুলতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার বাবা। এবং আমার জীবনে সবচেয়ে মহানায়ক আমার বাবা। একদমই, সবার জীবনে আসলে মহানায়ক বাবারাই হয়। আমরা একটু আপনার কলেজ জীবন এবং ভার্সিটি জীবনে আপনি যে শরীরচর্চা করেছেন সেই জায়গা থেকে আসলে মানে আমার কলেজ জীবনে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তারপরে আমি ক্রিকেটের সাথে ইনভলভ ছিলাম। ক্রিকেটের সাথে ইনভলভ হওয়ার পরে 2004 সালে আমি ভয়ানকভাবে একটা মানে ইনজুরিতে পড়ি, ভয়ানক ইনজুরিতে পড়ি 2004-এ ইনজুরি পড়ার পরে আসলে আমি 6 মাস টানা শুয়েছিলাম লম্বায়। আমার স্পাইনালে প্রবলেম হয়, লাম্বার স্পাইনালে প্রবলেম হয়। তারপরে
যখন আমার প্রবলেম হয় তখন আমি ঢাকায় চলে আসি। ঢাকায় বেশ কয়েকটা মানে ডাক্তারকে দেখানো হয়। একটা সময় মনে হয় যে আমাকে ইয়ে করতে হবে, মানে আমার স্পাইনালে অপারেশন হবে। তখন সেখান থেকে চলে যাই আমি। আমার বাবা বলে যে না, আমার ছেলের এই বয়স। তখন আমি মানে আমার অনার্স শেষ, মাস্টার্সে ঢুকবো এরকম একটা সময়। তখন আমি সেখান থেকে চলে যাই ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ভেলোরে, চেন্নাই একটা হসপিটাল ভেলোরে যাওয়ার পরে দেখেন বাংলাদেশে আমি অনেক ডাক্তারের কাছে দেখাইছি। একটা সময় আমাকে মানে তারা অপারেশন করবে এরকম ইয়ে হয়, বাট ভেলোরে যখন আমি যাই তখন আমার ডাক্তার কিছু আমাকে এক্সারসাইজ দেয় এবং আমাকে বলে তুমি সুইমিং এর সাথে ইনভলভ হও। আচ্ছা, যে কোনো মানুষের যদি ব্যাক পেন থাকে এবং যদি সে মানে সুইমিং করে তাহলে এই ব্যাক পেন থেকে আসলে মানে মানে সুস্থ হওয়া সম্ভব। তারপরে আমি যখন ভেলোরে গেলাম ট্রিটমেন্ট নিয়ে, ডাক্তার আমাকে তেমন কোনো মেডিসিন দেয়নি, নর্মাল মেডিসিন দিয়েছে এবং আমার সবচেয়ে বড় মেডিসিন ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা অ্যাজ ওয়েল অ্যাজ সুইমিং করা। আচ্ছা, এই যে আমার সুইমিং এর জার্নি শুরু হলো, ঠিক আছে। এবং আজকের আমাদের দেশের মানুষের অনেক মানুষেরাই, ম্যাক্সিমাম মানুষেরা ব্যাক পেনে ভোগে। এই ব্যাক পেনে ভোগার ওয়ান অফ দ্য রিজন, কর্পোরেট জব যারা করে তারা লম্বা সময় বসে থাকে। আসলে কি আপনার লম্বা সময় দাঁড়ায় থাকাও ঠিক না, লম্বা সময় বসে থাকাও ঠিক না, লম্বা সময় সবকিছু একটা ব্যালেন্স থাকা উচিত। আপনি লম্বা 5 ঘন্টা বসে আছেন আপনার মানে চেয়ারে, 5 ঘন্টা পর দাঁড়াবেন, দাম করে আপনার মানে স্পাইনালে প্রবলেম হইতে পারে, আপনার ডিস্কে প্রবলেম হইতে পারে। তারপরে বেঙ্গালোর থেকে আসার পরে আমি শুরু করি আমার সুইমিং। আমার সুইমিং শুরু হয়, আমি যেহেতু রাজশাহীতে থাকতাম তখন, রাজশাহীতে, এবং আমার গ্রাম থেকে আমার শহর ছিল 18 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে আমি গ্রামে যেতাম, সুইমিং করতাম। এই যে সুইমিং এর আমার হাতে ঘড়ি শুরু হইলো, সুইমিং এর প্রতি আমার চরম। আর আসলে আমার ছোটবেলায় আমি কিভাবে সুইমিং শিখছি আসলে আমার মনে পড়ে না আমি সুইমিং কিভাবে শিখছি। আমার আসলে গ্রামে যারা থাকে, আমার গ্রামের বাড়িতে পুকুর আছে, নদী আছে পাশাপাশি। আমাদের পাশে, আমাদের গ্রামের পাশ দিয়ে সুন্দর একটা নদী বয়ে গেছে, বারানী নদী। আমাদের আসলে ছোটবেলায় মানে আমরা কি করতাম, সকালবেলা ফুটবল খেলতাম, তারপরে দুপুর হইলেই সুইমিং মানে সাঁতার কাটবো এবং লম্বা সময় সাঁতার কাটতাম পুকুরের মধ্যে। সাঁতার কাটতে কাটতে চোখ লাল হয়ে যেত। এখন বাড়িতে গেলে তো মা বাবা বকা দিবে যে তুমি অনেকক্ষণ সাঁতার কাটছো, অনেকক্ষণ পানিতে ডুবাইছো। তখন কি করতাম আমরা, মানে সুইমিং থেকে উঠে আসার পরে, সাঁতার থেকে উঠে আসার পরে চোখের মধ্যে সাদা মানে ঠান্ডা পানি দিতাম যে চোখটা যেন লাল হয়ে যায়, ঠিক আছে। এবং আমরা অনেক ভাই বোন একসাথে মানুষ হয়েছি, হয়তো ভাই বোন, আমরা পুকুরের মধ্যে নেমে একজন চোর হবে, সবাই মিলে তাকে ধরবে, মানে সুইমিং করে তাকে ধরবে। এই যে অসম্ভব দুরন্ত ছোটবেলা, ঠিক আছে, অসম্ভব দুরন্ত ভালো লাগার একটা ব্যাপার। তারপরে আমি ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়া থেকে মানে আমি তাদের টিপস নিয়ে, তাদের কিছু ফিজিক্যাল মানে পরামর্শ নিয়ে বাংলাদেশে আসি এবং আমি 100% সুস্থ হয়ে যাই। আমার একটা সময় আমার মনে হইতো যখন আমি ব্যাক পেনে ভুগতাম, আমার কাছে টানা 6 মাস আমি ছুঁয়েছিলাম এবং তখন আমার কাছে কোনো স্লিপিং পিল রাখা হতো না। আমি মনে হতো প্রতিনিয়ত আমি সুসাইড করব। আসলে পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো লম্বা সময় শুয়ে থাকা, দিনের পর দিন শুয়ে থাকা। এর চেয়ে বড় পেন একটা মানুষের জীবন আর কিছু হইতে পারে না। আমরা আসলে বলি না আমি একটু রিল্যাক্সে থাকতে চাই, শুয়ে থাকতে চাই, এটা আসলে বেশিক্ষণ থাকা যায় না। একদিন 2 দিন আপনার ভালো লাগবে, লম্বা সময় আপনার ভালো লাগবে না। একদমই। তার মানে আমরা যেটা দেখছি সুস্মিতা, আমাদের আজকের অতিথি খেলাধুলাটা আসলে অসুস্থতার একটা পর্যায় থেকে আরো দ্বিগুণ বেগে শুরু করলো এবং একটা সময় এসে আসলে এটাকেই তার নেশা বানিয়ে ফেললো। আমরা স্যার আপনার কর্পোরেট জীবন থেকে একটু শুনতে চাই যে কিভাবে শুরু হলো কর্পোরেট লাইফ। আসলে রাজশাহীতে আমার পড়াশোনা, মানে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেললাম তখন আমি আসলে ছোটবেলা থেকে খুব জেদি ছিলাম, প্রচন্ড জেদ ছিল সবকিছুতে। তা আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে বাবা আমাকে মানে বললো যে তুমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তোমার পড়াশোনা শেষ, এখন তুমি তোমার নিজেরটা করে নাও। যাই হোক, বাবার এই কথাটা আমার ভালো লাগে নাই, আমি ঢাকায় চলে আসি আমার এক পরিচিত মানুষের সহযোগিতায়। আমি আসলে ঢাকায় আমার মানে পড়াশোনা শেষের পরে, তার আগে হয়তো 1-2 বার আসে, আমি ঢাকা ভালো করে চিনতামও না। ঢাকায় এসে আমি মিরপুরে যে চীনে যাব, মিরপুরে আমাকে যেতে হবে, এটাও আমাকে অনেক কষ্ট করে মিরপুরে যেতে হয়েছে। আমার পরিচিত মানুষ ছিল মিরপুরে গেলাম। মিরপুরে যাওয়ার পরে আসলে জব হান্ট করি, বিভিন্ন জায়গায় কে কি করতেছে জব হান্ট করি। আমার যার বাসায় আমি থাকতাম তার স্টান ব্যাংকের ঠিক পাশে তার একটা ফোন ফ্যাক্সের দোকান ছিল। তো এই ফোন ফ্যাক্সের দোকানে আমি বসে আছি, মানে যে ম্যানেজার ছিল দোকানে সে একটু পাশে গেছে, একজন মানে স্টান ব্যাংকের একজন কর্মকর্তা এসে, তখন আসলে ফোন ফ্যাক্সে কি ছিল, পার মিনিট 10 টাকা ছিল এবং তখন কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না, সবার কাছে ফোন থাকতো না। তখন উনি বলে আমি ফোন করবো, তুমি একটু ফোনটা দাও। আমি ফোন দিয়েছি, ম্যানেজার একটু বাইরে। তখন উনি কথা বলবে তার আগে এক বন্ধু আমার মোবাইলে ফোন দিয়েছে যে তুমি তো ঢাকায় গেলে কি অবস্থা। তা আমি তাকে বলতেছি দোস্ত ঢাকায় আসছি, চাকরি বাকরির বাজেট তো খুব একটা ভালো না, বুঝতে পারতেছি কি করবো। তখন ওই ভাই আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাকরি করবা? না, হ্যাঁ চাকরি করবো। তুমি কি স্টান ব্যাংকে চাকরি করবা?
আমি ঢাকায় আসছি, আমি ব্যাংকে চাকরি করবো, ওইভাবে আমার চিন্তা চেতনা ওইভাবে ছিল না, বাট একটা স্বপ্ন ছিল ব্যাংক, মানে আমার মামা ব্যাংকে চাকরি করতো, ব্যাংক সুন্দর একটা জায়গা, হ্যাঁ ঠিক আছে ভাই ব্যাংকে চাকরি করতে চাই। তারপরে সে আমাকে আসলে ব্যাংকে সুযোগ করে দেয়, ঠিক আছে। আসলে ব্যাংকে যেটা হয় কি, ব্যাংকে কয়েকটা সেক্টর আছে, বিজনেস সেক্টর, অপারেশন সেক্টর, রিস্ক সেক্টর, ঠিক আছে। আমার আসলে এখানে আমি একটা চ্যালেঞ্জিং পার্টে পড়ে যাই। আচ্ছা, আমি আসলে বিজনেসে কাজ করা শুরু করি, ব্যাংকে বিজনেসে কাজ। তো বিজনেসে যারা কাজ করে তাদের আসলে টার্গেট থাকে, প্রতি মাসে একটা টার্গেট থাকে। এভাবে যখন আমি কাজ করা শুরু করলাম, আমি ইস্টার্ন ব্যাংকে কাজ করা শুরু করলাম, আমি যে ব্রাঞ্চে কাজ শুরু করলাম ওই ব্রাঞ্চে প্রতি মাসে সবার যে টার্গেট থাকতো, আমার বস সবার মানে ম্যাক্সিমাম টার্গেট আমার উপরে চাপাই দিত যে তুমি এটা করবা। আমি একদিন বসকে বললাম যে বস আসলে আপনি আমাকে এত প্রেসারে রাখেন কেন, এত টার্গেটের প্রেসারে রাখেন কেন? তো বললো যে দেখো একটা ঢিল তুমি ছুটবা, তোমার যদি লক্ষ্যটা ছোট থাকে তুমি বেশি দূর এটা আগাইতে পারবা না। তোমাকে আমি আসলে খুব ভালোবাসি এবং আমি চাই তুমি তোমার লাইফে অনেক ভালো কিছু করো, সেই জন্য তোমাকে সবসময় বেশি আমি টার্গেটে রাখি। তখন আমাকে যে টার্গেট দিত, আসলে আমি গ্রাম থেকে শহরে আসি, আমার মধ্যে সবসময় আসলে চ্যালেঞ্জ নেওয়া, আমি ভালো কিছু করব এর একটা তাড়না থাকতো আমার মধ্যে। এই মানসিক জায়গাটাই আসলে আপনাকে সফল করেছে। তো এই পর্যায়ে একটু জানতে ইচ্ছে হচ্ছে যে ছোটবেলা থেকে পুরোটা বিশ্ববিদ্যালয়ের জীবন আপনার রাজশাহীতে কাটলো, তো সেই সময় তো আপনি বলছিলেন যে খুব খোলা একটা উন্মুক্ত পরিবেশে বড় হয়েছেন, কিন্তু ঢাকায় আসার পরে আসলে সেই জায়গাটাকে কিভাবে আপনি একসেপ্ট করে নিলেন বা মানিয়ে নিলেন? আসলে ঢাকায় এসে যখন আমি আমার কর্মজীবন শুরু করি স্টান ব্যাংকে, যেটা আমি বলতেছিলাম, আমি তো বিজনেসে কাজ শুরু করি, সেলসে কাজ শুরু করি। আমার কাছে যেটা মনে হইতো যে আমি যদি মানে ফিট থাকতে পারি, ফিটনেস নিয়ে থাকতে পারি, দেন আমি আসলে আমার সাকসেসটা ধরে রাখতে পারবো, ঠিক আছে। তা আমার যেটা কাজ শুরু হইলো, স্টান ব্যাংকের কাজ শুরু হইলো, তখন আমি বিজনেসে কাজ করি স্টান ব্যাংকে, এসএমই বিজনেসে। এসএমই বিজনেস যখন কাজ শুরু করি তখন আসলে আমি আমার তারুণ্যকে খুব বেশি এনজয় করতে চাই। আমার ফিটনেস নিয়ে কাজ করা শুরু, ওয়ান অফ দ্য রিজন হলো আমি তারুণ্যকে এনজয় করতে চাই, তারুণ্যকে উপভোগ করতে চাই। আপনি একটা মানুষ যদি তার তারুণ্যকে ধরে রাখতে চাই, তাকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আমি যে সকালবেলা, আজকে সকালবেলা আমি 10 কিলোমিটার রান করে আমি এই প্রোগ্রামে আসছি, ঠিক আছে। তা আমার সর্বোচ্চ স্ট্রেস তো আমি সকালবেলায় নিয়ে নিয়েছি। তারপরে আমার বস বলেন যে কোনো স্ট্রেস আপনি আমাকে দিবেন, ওই স্ট্রেস আমাকে আর স্ট্রেস দিতে পারবে না, ঠিক আছে। সবচেয়ে বড় স্ট্রেস শুরু করছে পরে ইস্টার্ন ব্যাংকে যখন আমি কাজ শুরু করি 2007-এ কাজ শুরু করার পরে আমাদের বিজনেস একটা টার্গেট থাকে, ওই বছর আমি বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড পাই ইস্টার্ন ব্যাংকে। তা আমার আসলে মনে হয় যে আমার যে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার পিছনের সবচেয়ে বড় কারণ ছিল আমার ফিটনেস। এবং আমার ইন্ডিয়ান একজন ট্রেনার আসে বাংলাদেশে, ওই মানুষটা একটা ট্রেনিং সেশনে আমাকে বলেছিল যে আসলে কি প্রত্যেকটা মানুষের নিড থাকে। লেটস আপনার একটা নিড আছে, আপনি সকালে ব্রেকফাস্ট করছেন, এই মুহূর্তে আপনি ব্রেকফাস্ট দিলে ব্রেকফাস্ট খাবেন না, বাট একটা সার্টেন টাইম পরে কিন্তু আপনার ব্রেকফাস্টের নিডটা তৈরি হবে। তা আমরা যখন বিজনেসে কাজ করি, ব্যাংকের বিজনেসে কাজ শুরু করছি, তখন উনি আমাকে বলছিল যে একটা কাস্টমারের সাথে তুমি রিলেশনশিপ তৈরি করবা। আজকেই যে তুমি তাকে এসএমই লোন দিতে হবে, ক্রেডিট কার্ড দিতে হবে, মানে পার্সোনাল লোন দিতে হবে, নট লাইক দ্যাট। ওর সাথে তুমি যদি একটা রিলেশনশিপ বিল্ড করতে পারো, ওর মধ্যে যদি তোমার অবস্থান ক্রিয়েট করতে পারো, এবং প্রত্যেকটা মানুষের ভালো লাগার বিভিন্ন টপিক থাকে, কেউ স্পোর্টস ভালোবাসে, কেউ রাজনীতি ভালোবাসে, কেউ ধর্মীয় কথা বলতে বেশি পছন্দ করে। তা আমি এই ছোট ছোট সেলস টিপস গুলো আমি আয়ত্ত করতাম সবসময়। একটা আপনাকে লেটস সে আমি আমার ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার কাছে সেল করার জন্য আসছি, আপনার হয়তো 5টা ব্যাংকের ক্রেডিট কার্ড আসে, আপনাকে আমি বলবোই না আপনি আমার ব্যাংকের ক্রেডিট কার্ড নেন, আপনাকে আমি কি বলবো, আপু ঢাকা ব্যাংক থেকে আসছি, আসলে আপনার সাথে পরিচয় হইতে আসছে, আপনার সাথে এক কাপ চা খেতে আসছে। এই যে একটা সময় না একটা সময় আপনার কাছে মনে হবে, ফিল হবে যে ঠিক আছে আমি ঢাকা ব্যাংকের একটা ক্রেডিট কার্ড ইউজ করি। এই ছোট ছোট মানে সেলস টেকনিক, কিছু টেকনিক থাকে মানুষের জীবনে, প্রত্যেকটা সেলসম্যানের কিছু টেকনিক থাকে। আমি সবসময় প্রচন্ড পরিশ্রমী ছিলাম এবং মানুষের সাথে সম্পর্ক বিল্ড করতে আমার খুব ভালো লাগতো। আমি যখন এসএমই বিজনেসে কাজ শুরু করি তখন আমি মূলত কাজ করতাম ওল্ড টাউন বেস, এবং ওল্ড টাউনের মানুষরা, আমি যদি গ্রাম থেকে আসি, ওল্ড টাউনের মানুষরাও কিন্তু ওদের সাথে যদি আপনি মিশতে পারেন, আপনাকে খুব আপন করে নেবে তারা, একদম, ঠিক আছে। তারপরে আমি ইস্টার্ন ব্যাংকে কাজ করি, ইস্টার্ন ব্যাংকে কাজ শেষ করার পরে একটা সার্টেন টাইম আমি ইস্টার্ন ব্যাংকে খুব ভালো একটা অফার পাই সিটি ব্যাংকে। আমি সিটি ব্যাংকে কাজ শুরু করি, সিটি ব্যাংকে আমি বিজনেসে কাজ করি, ঠিক আছে। তারপরে একটা নির্দিষ্ট টাইমের পরে ইস্টার্ন ব্যাংকে কাজ শুরু সিটি ব্যাংকে কাজ শুরু করার পরেও সিটি ব্যাংকে আমি এসএমই বিজনেসে কাজ শুরু করি, ঠিক আছে। সিটি ব্যাংকে আমি 2009-এ জয়েন করি এবং সিটি ব্যাংকে আনফরচুনেটলি 2010 সালে আমি বেস্ট পারফর্মিং অ্যাওয়ার্ড পাই। আসলে কি আপনি যখন কোনো কাজ শুরু করবেন, সেখানে যখন আপনার সবাই আপনাকে চিনবে যে আপনি ফার্স্ট হচ্ছেন, এই বছর বেস্ট অ্যাওয়ার্ড কে পাচ্ছে, পাচ্ছে, ওই সময় আসলে উৎসাহটা অনেক বেড়ে যায়, একদমই। আর
আপনি যখন ফিজিক্যালি মারাত্মক লেভেলে ফিট থাকবেন, আপনার যখন ডাক্তারের পিছনে না দৌড়াইতে হবে, কোনো হসপিটালের পিছনে দাঁড়াতে, আপনার অজস্র সময় থাকবে তখন আপনার কাজের পিছনে ছোটার। একদমই তাই। কিন্তু এই জায়গাতে আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করছে যে গ্রামের সেই একদম প্রকৃতির মাঝে বেড়ে ওঠা ছেলেটা একদম কর্পোরেট লাইফে এসে সেটা একদম নাটকীয়ভাবে আপনি জব শুরু করলেন, তারপরে ধাপে ধাপে এই যে উন্নয়ন, কর্পোরেট কালচারটাকে মেনটেন করে চলা, এই কৌশলগুলো বা এই ট্রেনিংগুলো আসলে কিভাবে হয়েছিল? আসলে আমার যে কাজটা শুরু হয়, স্টান ব্যাংকে জার্নিটা শুরু হয়, সেখানে যেটা ছিল, আমি যে বিজনেসে কাজ করি, বিজনেসের কাজ আপনি যদি ভালো যখন করবেন, খুব দ্রুত বসদের দৃষ্টিতে আসা যায়। আপনি একটা ব্যাক অফিসে কাজ করার ক্ষেত্রে দিনের পর দিন কাজ করলে আপনি খুব দ্রুত ফ্রন্টে আসবেন না। ভালো করার কথা যেখানে বলছেন, এখানেই প্রশ্নটা আমার, যে ভালো করার জন্য তো কিছু দিক নির্দেশনা দরকার হয় যেগুলো নিজের মধ্যে আয়ত্ত করতে হয়, কারণ দেখা যাচ্ছে ব্যাংকিং ক্যারিয়ারে বিষয়গুলো এত সহজ নয়, বা হুট করে গিয়ে আমি করে ফেললাম এরকম নয়। এই জ্ঞানগুলো আসলে কিভাবে রপ্ত করেছেন? আসলে আপনার ভালো করার ক্ষেত্রে যেটা মানে মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ডেডিকেশন। আপনার যদি অসম্ভব ডেডিকেশন থাকে, আপনার যদি ধরে থাকার অসম্ভব ক্ষমতা থাকে, আপনার যদি সেরকম পরিশ্রমী আপনি হন, আমি এর আগে আমি বলছি, আসলে সৃষ্টিকর্তা পরিশ্রম যারা করে তাকে পারিশ্রমিক দেয় কোনো না কোনো ভাবেই। আসলে আমি আমার কর্পোরেট লাইফে শুরু হওয়ার পরে আমি কখনো, আমার যদি ইনস্ট্রাকশন আসে, এখন আমার অফ ডেও কোনো, যদি আমার বস আমাকে কোনো ইনস্ট্রাকশন দেয় তোমাকে এই কাজটা করতে হবে, আসলে আমি একবারও চিন্তা করি না আজকে আমার অফ ডে। আমার ধ্যান জ্ঞান সাধনা, আমি আসলে আজকে আমি যে রাশেদ, আজকে যে আমার পরিচয়, এর ওয়ান অফ দ্য রিজন হলো আমার একটা সুন্দর, আমার মানে ব্যাকগ্রাউন্ড, আমার কর্পোরেট লাইফ, আমি একটা ভালো পজিশনে জব করি, ঠিক আছে? এবং সমাজে বেঁচে থাকার ক্ষেত্রে আপনার পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোথায় আছেন, কি করতেছেন। তা আমি প্রতি মুহূর্তে আমার জবটাকে আমি ফিল করি, আমার দায়িত্বটাকে ফিল করি, এবং যতটুকু কাজ করা দরকার তার চেয়েও বেশি করার আমি চেষ্টা করি। কাজটাকে আসলে আপনি ভালোবাসেন, সেটাই আমরা বুঝতে পারছি। এবং আরো একটা জিনিস আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে আপনার ভেতরে সেই প্রবল আত্মবিশ্বাসটা সবসময় ছিল যে আমি যেটা করব সেটাতে আমি মন দিয়ে করব, মানে মনোযোগ দিয়ে করব, এবং দায়িত্বের সাথে করব, এবং আমি যে কাজটা করব এটার মধ্যে কোনো ফাঁক রাখবো না। আমার একটা প্রচেষ্টা, ধরেন আপনি আমাকে কোনো একটা কাজে পাঠাইছেন, ওই কাজটা সাকসেস করার ক্ষেত্রে যতটুকু করা দরকার, যতটুকু লেগে থাকা দরকার, সর্বোচ্চটা করার চেষ্টা করবো। তারপর যদি আমি ব্যর্থ হই, সেটা আমি হতে পারি, আমি সবসময় যে সাকসেস তাও না, বাট আমার মনে হয় লেগে থাকলে, মন থেকে করলে, মন থেকে কোনো কিছু চাইলে, আমি সবচেয়ে মজার একটা কথা বলি, একটা মানুষের কোরআন শরীফের হাফেজ হয়, আসলে এটা কি মানুষের পক্ষে সম্ভব? ওইভাবে যদি চিন্তা করা হয়, আসলে একটা মানুষ যখন দিনের পর দিন লেগে থাকে, তখন সৃষ্টিকর্তা তার মধ্যে ওই পাওয়ারটা দিয়ে দেয়। আসলে এটাই সাকসেস। আপনি যদি ধরে থাকেন, লেগে থাকেন, আপনার সফলতা আসবেই, টুডে অর টুমরো। মন, মনোযোগ। হ্যাঁ সুস্মিতা, আর একটা বিষয় এই মুহূর্তে আমার জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি বারবার ফিজিক্যাল ফিটনেসের কথা বলছেন, এবং অনেক ফিটনেস এক্সপার্টরাই বলে থাকে যে কনফিডেন্স ডেভেলপ করতে আসলে ফিটনেসটা খুব জরুরি, এবং আপনি আসলে এই যে ফিজিক্যাল ফিটনেসটা মেনটেন করে এসেছেন, এবং সেখান থেকেই আমার ধারণা যে আপনার কনফিডেন্সটা ডেভেলপ করেছেন, জায়গাটা অনেক বেড়ে গেছে। এই ক্ষেত্রে আপনি আসলে আমাদেরকে এবং দর্শকরা যারা দেখছে তাদেরকে আসলে কি কি টিপস দিতে চাইবেন, যে সকলের পক্ষে আসলে হয়তো সেই সকালে উঠে, আপনি বলছিলেন 10 কিলোমিটার দৌড়েছেন, তো সকলের পক্ষে আসলে সেটা সম্ভব নয়, কিন্তু হয়তো ঘরে বসে কিছু ছোটখাটো লাইফস্টাইল বা ছোটখাটো ফিটনেস টিপস মানুষ মেনটেন করতে পারে, আপনি কি কি টিপস দিতে চাইবেন? আসলে আমরা তো 24 ঘন্টা একটা দিন এবং রাত মিলে, আমরা কিন্তু কর্পোরেট লাইফ নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে, মোবাইল নিয়ে অসম্ভব সময় ব্যস্ত থাকি। আমি সবাইকে বলবো, দর্শককেও বলবো, আজকে আপনার 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আপনি নিজেকে দেন, জাস্ট 1টা ঘন্টা। 1টা ঘন্টা কোনো ডিভাইসের সাথে থাকেন না, আপনি কোনো অস্থিরতার মধ্যে থাকেন না, আপনি নিজেকে সময় দিবেন। আপনি এখানে মেডিটেশন করতে পারেন, আপনি ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করতে পারেন, আপনি হাঁটতে পারেন, আপনি সুইমিং করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। দেখেন মজার একটা ঘটনা, আপনি যে একটা গাড়ি কিনছেন, শখ করে একটা গাড়ি কিনছেন, আপনি কি করেন, এই গাড়িটাকে একটু ভালো জায়গা থেকে, ট্রাস্ট থেকে আপনি তেল নেবেন, 2 মাস পর পরে গাড়ির মোবিল চেঞ্জ করবেন। কিন্তু আপনি কি, আমাদের বাংলাদেশের মানুষ, কিন্তু আজকের সমাজের মানুষরা, আমরা কয় ঘন্টা নিজেকে দিচ্ছি, এটাও কিন্তু একটা পার্স, শরীরটাও কিন্তু একটা যন্ত্রের দ্বারা চলিত, ঠিক আছে? আপনি যত এই শরীরটাকে চর্চা করবেন, যত চর্চার মধ্যে রাখবেন, শরীরটা ভালো থাকবে। এটা কিন্তু ওয়ান টাইম, আপনি চাইলেই 2 বছর পর গাড়িটা বিক্রি করে একটা গাড়ি কিনতে পারেন, কিন্তু আপনি শরীরটাকে একবার যদি আপনার শরীরটা নষ্ট হয়ে যায়, একবার যদি শরীরটা খারাপ হয়ে যায়, আপনি লম্বা রাত মরে ফেসবুক দেখতেছেন, আপনি অফিস শেষে, আমি মনে করবো রাত 10টার পরে আমরা যেন ডিভাইসে না যাই, 10টার পরে আপনি নিজেকে একটু সময় দেন না।
আমাদের ছোটবেলা, আমার ছোটবেলা কি হইতো, আমরা চাইতো ভাই বোন সবাই মিলে একসাথে আড্ডা দিতাম। আজকে কিন্তু আপনার বন্ধু বান্ধব 6 জন বসে থাকলে কি হয়, 6 জন বসে আছে, সবাই তার ডিভাইস নিয়ে বসে আসে। বাসায় যাচ্ছেন, পিচি একদিকে মানে কান্না করতেছে, কিংবা ওর মতো ডিভাইস দেখতেছে, আপনি আপনার মতো ডিভাইস দেখতেছেন, ঠিক আছে। তা আমরা আসলে এই যে প্রযুক্তি নির্ভর না হয়ে 1টা ঘন্টা আপনি নিজেকে দেন, এবং রাত 10টার পরে আপনি নিজে মানে ডিভাইসের থেকে দূরে থাকেন। এবং আমি একটা মজার কথা বলবো, আসলে 40 মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার। একটা শিশু যখন পৃথিবীতে আসে, তখন এই পৃথিবীর সাথে অ্যাডজাস্ট হতে তার 40 দিন সময় লাগে। একটা মানুষ, আমার বাবা মা দুইজনই নাই, একটা মানুষ যখন কোনো শোকে আক্রান্ত হয়, 40 দিন পর 40 করে। আসলে একটা মানুষ শোক কাটায় উঠতে 40 দিন সময় লাগে। আজকে থেকে অনেক হাজার বছর আগে নূহ নবীর আমলে যখন এই পৃথিবীতে একটা জলোচ্ছ্বাস হয় এবং পৃথিবী নতুন রূপ লাভ করে, এই মানে জলোচ্ছ্বাসের সময় ছিল 40 দিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সে নবী উৎপত্তি হয়। আবার আরেকটা মজার ব্যাপার, একটা মানুষ যদি তার ঈমানি শক্তি পরীক্ষার কোনো তাবলিগে জামাতে যায় 40 দিনের জন্য, এবং স্পিরিচুয়ালিটি কানেকশনের জন্য, সুফিজমের জন্য একটা মানে আছে যে 40 দিন পরে একটা কানেকশন হইতে 40 দিন সময় লাগে, ঠিক আছে। তা আপনি যে কোনো হ্যাবিট ডেভেলপ করতে, আপনি আপনার ফিজিক্যাল ফিটনেস নিয়ে যে কোনো নিয়ে 40 দিন একটা সুস্থ কোনো কিছু করতে চান, ফিটনেসের কাজ, আপনি 40 দিন সময় নেন, আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, এবং আপনি ভালো থাকবেন। স্যার, এই যে 40 দিনের কথা বলছেন, শুনে ভালো লাগছিল না সুস্মিতা? স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো সুস্থ থাকার ব্যাপারে যে পরামর্শগুলো দিলেন সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য, কিন্তু আপনি হচ্ছেন অ্যাডভান্স লেভেলের একজন অ্যাথলেট এবং আপনার কাছ থেকে আসলে আরো অনেক কিছু শেখার আছে। আপনি পর্বত আরোহণের জন্য কি ধরনের মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি গ্রহণ করেন? আসলে পর্বত আরোহণের জন্য বাংলাদেশে আসলে পর্বত আরোহণ নিয়ে যারা পর্বত আরোহণ করে, আমাদের দেশে যারা মানে পর্বত এভারেস্ট জয় যারা আছেন, নিশাত আপু আছে, বাবুর ভাই আছে, আরো যারা পর্বত আরোহণ নিয়ে বাংলাদেশে কাজ করতেছে, আসলে বাংলাদেশে পর্বত আরোহণ নিয়ে কাজ করার সুযোগ অনেক কম। কারণ নেপালে আসলে আমরা যে পর্বত আরোহণ করছি, কিংবা যেসব পর্বত মানে 6000 মিটার, 6500 মিটার, 8000 মিটার, এসব মাইনাস তো বাংলাদেশের এই সুযোগটা খুবই কম। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়েছে, আমাদের ফিটনেস থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে কাজ করতে হয়েছে। আমরা প্রচন্ড ফিটনেস নিয়ে কাজ করছি, সুইমিং করছি, প্রচন্ড রানিং নিয়ে কাজ করছি। বাংলাদেশে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে আমাদের যে পর্বতগুলো আছে, নেপালের যে পাহাড় আর আমাদের দেশের যে পাহাড়, ফার ডিফারেন্স, ঠিক আছে। আমাদের আসলে ওই উচ্চতার পাহাড় নাই, আমাদের দেশে মাইনাস টেম্পারেচারের নাই। আমি যখন মেরাপিক সামিট করি, আসলে মেরাপিক সামিট করা আমার জন্য মারাত্মক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। পর্বত আরোহণের আগেও আপনি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত ছিলেন, যেমনটা আমরা বিরতিতে গল্প করছিলাম, একটু শুনি সেই গল্পগুলো। আসলে আমার প্রথম শুরু হয় ঢাকাতে এসে, আমি প্রাইভেট জবে শুরু করি, ঠিক আছে। তারপরে আমি যখন প্রাইভেট জব শুরু করার পাশাপাশি আমি সবসময় আমার মনে হতো আমি ফিটনেস নিয়ে কাজ করতে চাই, ফিটনেস নিয়ে ভালো থাকতে চাই। আমি মিরপুরে থাকতাম ঢাকাতে। প্রথমে বোটানিক্যাল গার্ডেনে আমাদের ফুটবল টিম ছিল। আমরা সকালবেলা ভোরবেলা ফুটবল খেলতাম, ফুটবল খেলে দেন বাসায় গিয়ে আমি রেডি হয়ে অফিসে যাইতাম। এভাবে আমার চলতে থাকে, আমার ক্যারিয়ার চলতে থাকে। তারপরে আমি 2017 সালে বিয়ে করি। বিয়ে করার পরে আমি ধানমন্ডির দিকে চলে যাই, সেন্ট্রাল রোডে চলে যাই। সেখানে চলে যাওয়ার পরে আমি রমনা পার্কে যাই সকালবেলা মর্নিং ওয়ার্কের জন্য। ওইখানে যে দেখি অনেকে গ্রুপে কাজ করে, সুন্দর সুন্দর টি শার্ট পরে দৌড়ায়, সবাই দৌড়াচ্ছে হচ্ছে সুন্দর। আমি ছবি তুলতে পছন্দ করি, আমি ছবি তুলতে খুব বেশি ভালো লাগে, ঠিক আছে। সবাই দেখি খুব সুন্দর সুন্দর ছবি দেখে। আমরা তোমরা কোথায় দৌড়াও? তখন বলো আমরা ম্যারাথনে দৌড়াই। তো কি করতে হবে, যে তোমাকে ম্যারাথনে দৌড়াইতে হবে, তাহলে তুমি সুন্দর পাবা। আসলে কি আমরা যে ম্যারাথনে রান করি, আমি 21 কিলোমিটার রান করি, 42 কিলোমিটার রান করি, ঠিক আছে। আসলে কি এটা প্রতিনিয়ত আমি আসলে 42 কিলোমিটার রান আপনি কারোর সাথে কম্পিটিশন করে করতে পারবেন না। আমরা নিজের সাথে আমার আসলে চ্যালেঞ্জটা থাকে নিজের সাথে নিজের, যে আমি 42 কিলোমিটার রান শেষ করবো। প্রতিনিয়ত আমি নিজেকে বুস্ট করতে থাকি। আমি দেখা যাচ্ছে 42 কিলোমিটার রান আমি একটা প্রোগ্রামে একটা ইভেন্টে 4 ঘন্টায় করলাম। আমার পরের ইভেন্টে আমার ইচ্ছা থাকে আমি এটা 3 ঘন্টা 50 মিনিটে করবো। তারপরে ইভেন্টে থাকে 3 ঘন্টা 40 মিনিটে করবো। প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়ার একটা থাকে। আর আমরা যখন আসলে রান করি, 42 কিলোমিটার রান করি, আপনি বলবেন যে কেন তুমি এই 42 কিলোমিটার, এটা তো পাগলামি। আসলে এটা পাগলামি না। আমি ফিনিশিং লাইনে অনেক মানুষ আমার জন্য হাসি মুখে ওয়েট করতেছে। আমি আসলে ওই স্বপ্নটাকে লালন করি। আমি 4 ঘন্টার ওই স্বপ্ন, 4 ঘন্টার পরে সব মানুষ আমাকে আমার জন্য তালি দিবে,
স্মাইলিং হয়ে থাকবে আমার জন্য, সেই স্বপ্নটাকে আমি আসলে মানে খুব উপভোগ করি, সেই সময়টাকে খুব উপভোগ করি। আচ্ছা। এবং আজকের সফলতার পিছনে আপনি যে আমাকে বললেন যে আমি রানিং করি, আমি সুইমিং করি এবং আমি পাহাড়ে গিয়েছি, কেন সম্ভব হয়েছে? আসলে একটা কোম্পানির কর্পোরেট গভর্নেন্স যদি ভালো থাকে, ভালো হয়, তাহলে এমপ্লয়িরা সেখানে চাইলে অনেক কিছু করতে পারে। আসলে আজকের আমার এই সফলতার পিছনে আমি সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাই আমার প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকে। যে আমার প্রতিষ্ঠান আমার আজকের এই স্বপ্নের পিছনে, আমার এই সাকসেসের পিছনে অসম্ভবভাবে আমাকে সাহায্য করছে, আমাকে পৃষ্ঠপোষকতা করেছে, আমাকে লম্বা সময় ছুটি দিয়েছে, ঠিক আছে। এবং একটা দেখেন, একটা সবচেয়ে মজার ব্যাপার, কর্পোরেট গভর্নেন্স একটা কোম্পানি যখন ভালো থাকে তখন এমপ্লয়িরা খুব মোটিভেটেড থাকে। এবং ঢাকা ব্যাংক, আমি মনে করি ঢাকা ব্যাংক একটা পরিবারের মতো, আমরা সবাই পরিবারের মতো। আমি যখন এবার মেরাপিক সামিট, আমি আরো পিছনে গল্প বলবো, জাস্ট একটা ছোট্ট একটা কথা বলি। মেরাপিকে যখন আমি সামিট করি, আমি নেপালে প্রথম। আর আরেকটা সবচেয়ে মজার ব্যাপার যেটা ছিল, আমি এবং আমার আরেকজন ছিল, আমরা দুইজন বাংলাদেশ থেকে ছিলাম। আমরা কোনো পোর্টার এবং কোনো গাইড ছিল না, আমাদের নিজের ওয়েট আমরা নিজে ক্যারি, মানে আমাদের ব্যাগের, আমাদের আসলে পর্বতে গেলে আপনার এটা ব্যাকপ্যাক থাকে, আমার ব্যাকপ্যাকের ওয়েট ছিল 17 কেজি, আমার সাথে আরেকজন ছিল তার প্রায় 18 থেকে 19 কেজি, আমরা নিজেই আমাদের নিজের ব্যাকপ্যাক মানে বহন করছি। এটা আসলে যে শুধু টাকার জন্য তা না, শুধু খরচ কমানোর জন্য না, আমরা আমাদের নিজের সর্বোচ্চ সামর্থ্যকে, আমার ফিটনেসকে, আমি কতটুকু ফিট, আমি কতটুকু চ্যালেঞ্জ নিতে পারি, এই জিনিসটাকে আসলে মানে পরীক্ষা করার জন্য আমাদের এই ইয়েটা ছিল যে আমি অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, সর্বোচ্চটাই করব, আমরা নিজেরা ইয়ে করবো, ঠিক আছে। তো যখন আমি স্টার্ট করলাম, আমরা নেপালে ফার্স্ট টাইম, আমার সবসময় একটু প্রেশার ছিল, বাট আমার এই ইয়েতে, আমার এই জার্নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নিশাত মজুমদার আপু। ও আমার আসলে মেন্টর ছিল, এবং নিশাত আপুর সাথে আমি প্রচুর ট্রেনিং করছি বাংলাদেশে। এবং নিশাত আপুর সাথে আমরা মানে দেখা হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট ট্রেনিং করতাম, ব্যাগ পিছনে নিয়ে হাঁটতাম। এই 4 ঘন্টা জার্নিতে আমি নিশাত আপু যেহেতু এভারেস্ট জয়ী, সে প্রতি বছরই পাহাড়ে যায়, আমি নিশাত আপুকে সবসময় মানে প্রশ্ন করতে থাকতাম, আপু এটা হলে কি হবে, পাহাড়ে গেলে আমি কি করব। এবং নিশাত আপু যে টিপস গুলো দিত সবসময়, সেই টিপস গুলো সবসময় আমার কাজে লাগছে পাহাড়ে। পাহাড়ে যাওয়ার পরে যখন আমরা স্টার্ট করলাম, নেপালে নামলাম, নেপাল এয়ারপোর্টটাই আসলে একটা উচ্চতায়, আমরা কিন্তু 0 লেভেলের মানুষ, আর নেপাল তো অনেক উঁচু একটা ইয়েতে। সেখান থেকে শুরু হওয়ার পরে প্রতিনিয়তই নিশাত আপু যেটা আমাদেরকে বলতো যে পাহাড়ে আপনি মানে ওইখানে -°C, পাহাড়ের টেম্পারেচার খুবই কম, ওইখানে শাওয়ার নেওয়া যাবে না, গোসল করা যাবে না, ইয়ে করা যাবে না। আমি প্রায় 20 দিন গোসল করি নাই, 20 দিন কোনো গোসল করি নাই। নিশাত আপু বলছে পাহাড়ে যে যদি তোমার কোনোভাবে ঠান্ডা লাগে, তুমি আর সুস্থ হইতে পারবে না, পাহাড় থেকে নেমে আসতে হবে। আর পাহাড়ে একবার যদি আপনি অসুস্থ হন, তাহলে আপনি আর সুস্থ হইতে পারবেন না, আপনি নিচে নেমে চলে আসতে হবে। নিশাত আপুর প্রত্যেকটা টিপসই মাথায় ছিল। আমার মানে মেন্টর যেভাবে আমাকে গাইড করছে, আমার সাথে আমার বন্ধু ছিল সোহাগ বিশ্বাস, সেও মানে এভারেস্টের উপরে তার ট্রেনিং আছে, 1 মাসের ট্রেনিং করেছে সে। যখন আমি সামিট পুশ যেদিন আমরা করলাম, আমাদের সামিট পুশ ছিল রাত 1টার সময়, রাত 1টার সময় হাই ক্যাম্প থেকে 5800 মিটার থেকে 6470 মিটার আমরা যাব। আমরা রাতে স্টার্ট করলাম, রাত 1টার সময় স্টার্ট করলাম। প্রত্যেকজনের মাথায় লাইট থাকে, প্রত্যেকটা, আমার শেরপার মাথায় লাইট থাকে, আমার মাথায় লাইট আছে। আসলে প্রথম 3 ঘন্টার স্মৃতি আমার মনে আছে, তারপরে আমার আসলে স্মৃতি মনে নেই। কেন মনে নাই? আসলে আপনি যত হাইটে যাবেন তত আপনার অক্সিজেন লেভেল কমতে থাকে, আর যখন অক্সিজেন লেভেল কমতে থাকে তখন আসলে মানুষের শরীরে শক্তি কমে যায়। তা আমরা যখন উপরের দিকে যাচ্ছিলাম 3 ঘন্টা পর্যন্ত আমি ভালো ছিলাম। 3 ঘন্টা পর আমার শেরপার সাথে আমার রোপ আপ করা থাকে, আমার রোপ করা ছিল। তো ও যখন টান দিচ্ছে আমি পড়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি উঠে বলতেছি আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমি পড়ে যাচ্ছি। তখন একটা সাইন টাইম পরে ও আমাকে বলে যে তুমি কুইট করো, তুমি সামিট করতে পারবা না। তখন ওনাকে আমি বলতেছিলাম যে নো, আমি কুইট করবো না, আই উইল সামিট অর আই উইল ডাই। হয় আমি পাহাড়ে মারা যাব, অথবা এই পাহাড় আমি সামিট করবই। এর সবচেয়ে কেন আমি এই কথাটা বলতেছিলাম, যে আমার মনে হচ্ছিল আমার ব্যাংকের সমস্ত মানুষ, আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী আমার জন্য ওয়েট করতেছে, তাদের স্মাইলি মুখগুলোর মানে আকাশের মানে ওই মেরাপিকের চূড়ায় ওয়েট করতেছে। এই করতে করতে ঠিক সকাল 7টার সময় আমরা যে পাহাড়টা সামিট করব তার ঠিক ঘোড়ায় চলে যাই। তখন আমার কাছে ও আমাকে মানে কোক, চকলেট বিভিন্ন কিছু দেয়, তখন আমি একটু স্বাভাবিক হই, আমার স্মৃতি একটু কাজ করা শুরু করে। তারপর 7:30টার সময় আমি পাহাড় সামিট করি। 7:30টার সময় পাহাড় সামিট করে 8টার মধ্যে নেমে আসি। নেমে আসার পরে আমি যখন পাহাড় থেকে নামাটা আসলে চ্যালেঞ্জ বেশি, অনেক বেশি চ্যালেঞ্জ। আমি আসলে যেহেতু রানিং করি,
আমার তো ফিটনেস অনেক ভালো, আমি সুইমিং করি, আমার মানে আমার লাঙ্গের মানে ধারণ ক্ষমতা অনেক বেশি ভালো। আচ্ছা, আমি নর্মালি 1 কিলোমিটার মানে রানিং করতে পারি 4.5 থেকে 5 মিনিটে, বাট পাহাড় থেকে নামার সময় 1 কিলোমিটার নামতে আমার সময় লাগতেছিল 1.5 ঘন্টা। আচ্ছা, এবং প্রতি মুহূর্ত মনে হচ্ছিল আমার অক্সিজেন, আমার নিঃশ্বাসটাকে কেউ যেন কেড়ে নিচ্ছে, ওর কাছ থেকে আমি ছিনাই নিচ্ছি। এই টোটাল জার্নিটা ছিল আমার 17 ঘন্টায়। আমার মেরা পিক সামিট করে আমার হাই ক্যাম্প এসে সেখান থেকে সেফ জোনে যেতে আমার 17 ঘন্টার জার্নি ছিল। এবং এই পুরো জার্নিটাই ছিল অসম্ভব চ্যালেঞ্জিং একটা জার্নি। এবং প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমার মনে হচ্ছিল আমার শুভাকাঙ্ক্ষী, আমার ব্যাংকের সমস্ত কলিগ, আমার যারা আত্মীয় স্বজন সবাই আমাকে প্রচন্ড সাহস সামর্থ্য জুগিয়েছে এবং সবাদের স্মাইলিং ফেস আমি দেখতে পাচ্ছিলাম যে এই অ্যাচিভমেন্টটা করে যাওয়ার পরে সবাই আমার জন্য ওয়েট করতেছে আমার এই সুসংবাদটা শোনার জন্য। আসলে এই শক্তি থেকে হয়তো আমরা এত দুঃসাহসিক কাজ করতে পারি। আর পাহাড় ভালো লাগার ওয়ান অফ দ্য রিজন হলো পাহাড়ের প্রত্যেকটা পদই হলো ঝুঁকি। পাহাড় মানে ঝুঁকি, প্রত্যেকটা পদে পদে ঝুঁকি থাকে, প্রত্যেকটা মুহূর্তে ঝুঁকিতে কাজ করে। আর আসলে শুভ্র সাদা পাহাড়ে প্রাণীন এই পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আসলে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। মনে হয় আসলে পৃথিবীতে বেঁচে আছি। আর পৃথিবীতে দেখেন যারা মহামানব, যে কয়েকজন মহামানব পৃথিবীতে আসছে সবাই এই পাহাড়ে যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতো। গৌতম বুদ্ধ পাহাড়ে ধ্যানমগ্ন ছিল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চূড়ায় হেরা পর্বত ক্ষয় ধ্যান করতো। তো আসলে পাহাড়ে গেলে পাহাড় সবসময় মানুষকে টানতে থাকে। পাহাড়ে অসম্ভব রকমের একটা মানে কি স্পিরিচুয়ালি কানেকশন আছে যেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। একদমই তাই। এবং পাহাড়ের অ্যাডভেঞ্চারের গল্প আমরা শুনলাম, কিন্তু শুধু পাহাড়েই তো আপনি থেমে থাকেননি, আপনি সেই সঙ্গে পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেল। বা আসলে আমি যখন স্পোর্টসে যাব বেনাথন শুরু করলাম তখন আমি শুনলাম যে বাংলা চ্যানেল টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হবে, ঠিক আছে। তো এইটা আমি এর আগেও গেছি, লঞ্চে গেছি। যখন লঞ্চে তখনই ভয় পাচ্ছিলাম, তখনই ভয় যে আসলে আমি কিভাবে মানে ইয়ে করব। তারপরে মানে একটা গ্রুপের সাথে ইনভলভ হওয়ার পরে আমি আসলে আমার জন্মের পরে আমি সুইমিং পারি, কিন্তু কিভাবে আমরা আসলে যে সুইমিংটা পারি আসলে অ্যাডভান্স লেভেলের সুইমিং আসলে সেই সুইমিং এর সাথে এক না। আমরা ডগ স্টাইলে সুইমিং করি, আমাদের শরীরের পাটটা থেকে নিচে, মাথা থেকে উপরে। আর আমরা যখন মানে এক্সপার্ট সুইমিং করি, সাগরে সুইমিং করি, আমরা কলা গাছের মতো সুইমিং করি, সমান্তরালভাবে সুইমিং করি। সেখানে বডি এফোর্ট কম লাগে এবং খুব দ্রুত চলে যাওয়া যায়। পরে আমাদের ক্যাম্পেইন শুরু হলো জহুরুল হক হলের পুকুরে, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আমার সুইমিং কোচ ছিল রাসেল ভাই আন্ডারে। তাই প্রথমে ধরেন নর্মালি আমি একটা ভুল সুইমিং জানি, নর্মাল সুইমিং জানি বেঁচে থাকার জন্য। যখন রাসেল ভাইয়ের সাথে জার্নিটা শুরু হইলো, ওই আমার নর্মাল যে সুইমিং, বাংলা সুইমিং জানি, ওই সুইমিং আসতেছিল না কোনোভাবে। নর্মালি যেভাবে বলে আমি আগের মতো হয়ে যাই। পরে আমি আমরা টানা আমার 4 মাসের ক্যাম্পেইন ছিল সেটা। আমাদের সুইমিং শুরু হইতো 6টায়, আমি যাইতাম 5টায়। মানে এমনও হয়েছে আমি পুকুরে আজান দিচ্ছে, আচ্ছা, মানে আমার কথা হলো আমি পারতাছি না, তাহলে সবার চেয়ে আগে আসতে হবে। এবং সবাই যখন চলে যেত তখন আমি সুইমিং করতে থাকতাম। আচ্ছা, এভাবে একটা সার্টেন টাইম পরে আমি সুইমিংটা আয়ত্ত করি এবং 2021 সালে আমি বাংলা চ্যানেল সুইমিং স্টার্ট করি। তো আসলে বাংলা চ্যানেল সুইমিং আমরা যে বছর বাংলা চ্যানেল সুইমিং করি সে বছর আসলে সবচেয়ে বেশি সংখ্যক সুইমার বাংলা চ্যানেলে যায়। আচ্ছা, আচ্ছা। এবং বেশি সংখ্যক সুইমার বাংলা চ্যানেলে যাওয়ার পরে যেটা হয়েছে, আমরা সেবার অলমোস্ট 70% আমরা বাংলা চ্যানেল সুইমিং স্টার্ট করি। স্টার্ট করার পরে যারা মানে অ্যারেঞ্জ করছে সুইমিংটাকে তারা চিন্তা করছে অন্য বছরে প্রত্যেকটা সুইমারের সাথে একটা বোর্ড থাকে, একজন বোর্ডে থাকবে। ওকে মানে আসলে সমুদ্রে যখন সুইমিং স্টার্ট হয় তখন তো আমি কোন দিকে যাচ্ছি বোঝা যায় না, আপনি বিশাল সমুদ্র কোন দিকে যাচ্ছেন আপনি বুঝবেন না, বোট আপনাকে ইনস্ট্রাকশন দেয়। তো সেই বছর কি করা হইলো, সেই বছর ওরা চিন্তা করলো যে আমরা আসলে বোট দিয়ে 70টা বোট দিয়ে মানে সমুদ্রের মধ্যেই একটা মানে রুট ক্রিয়েট করার চেষ্টা করবো, যে এই নৌকা থেকে এই নৌকা, এই নৌকা থেকে এই নৌকা করবে। বাট সেই দিন সমুদ্র ছিল প্রচন্ড উত্তাল। আচ্ছা, একটা সাডেন টাইম পর আসলে সমুদ্রের মাঝখানে বোট স্টে করতে পারতেছিল না। হয়তো অ্যারেঞ্জাররা মনে করছিল মানে সমুদ্র একটু থাকবে, বোট সমান্তরাল ভাবে থাকতে পারবে। একটা সময় রাস্তা ভেঙে যায়। তা আমি 2 ঘন্টা সুইমিং করার পরে বোট যেত নাই, আমি বুঝতে পারতেছিলাম না আমি কোন দিকে যাব, কোথায় যাব। পরে আমার চিন্তা হইলো যে আমি আসলে ডু অর ডাই, আচ্ছা, হয় আমি এই সাঁতার শেষ করব অথবা সমুদ্রে আমি শেষ হয়ে যাব, ঠিক আছে। আমি সুইমিং কন্টিনিউ করতে থাকি। তারপরে একজন ফরেনার, ও এর আগে 2-3 বার বাংলা চ্যানেল করছে, 6 ফিট তার নাম, ঠিক আছে। সুইমিং শেষ করতে দেখি হঠাৎই ওকে আমি সামনে পেয়ে যাই। আচ্ছা, তখন আমার কাছে কনফিডেন্স আসে আসলে কি মানুষের
সফলতার পিছনে সবচেয়ে বড় জিনিস কাজ করে কনফিডেন্স লেভেল। যখন কনফিডেন্স লেভেল আপনার ভিতরে চলে আসবে, যে কোনো অসম্ভব জিনিসকে আপনি সম্ভব করতে পারবেন। এবং সেই অসম্ভবকে সম্ভব করার যাত্রা আপনার অব্যাহত আছে এবং আমরা জেনেছি 2026 সালে মালয়েশিয়ার আয়রনম্যান প্রতিযোগিতায় আপনি যাবেন এবং প্রস্তুতি তো নিশ্চয়ই চলছে। আপনার জন্য শুভকামনা, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সেখানে গিয়ে। অনেক শুভকামনা থাকছে আমাদের পক্ষ থেকে এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।